স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। রাজধানীতে বেড়েছে মশার উৎপাত, এর সঙ্গে লাফিয়ে বেড়েছে সিটি কর্পোরেশনের মশক নিধন ব্যয়। গত 12 বছরে ঢাকার মশা মারার আয়োজনে খরচ হয়েছে 1200 কোটি টাকা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে আইন করে মশা নিধনে ফগিং নিষিদ্ধ সহ কীটনাশক প্রয়োগে অনুৎসাহিত করে, সেখানে বাংলাদেশের চিত্র ভিন্ন। বিশেষজ্ঞরা মনে করছেন বিজ্ঞান ভিত্তিক মশক নিধনে গুরুত্ব দেওয়া সহ বছর জুড়েই চালাতে হবে কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। মশার উৎপাত নিয়ে অস্বস্তি বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়, যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে বছরের পর বছর ফগিং ও কীটনাশক ছিটিয়ে যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর সঙ্গে সময়ে সময়ে যুক্ত হয়েছে ড্রোন উড়িয়ে মশা ও লার্ভার উৎস শনাক্তকরণ। জলাধারে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, ব্যাঙ, হাঁস ও তেলাপিয়া মাছ। এসব কার্যক্রমের পরেও মশার আক্রমণ কমেনি রাজধানীতে, যার হিসাব মেলানো যায় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া ডেঙ্গু রোগীর পরিসংখ্যান থেকেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মাত্র 3 মাসের ব্যবধানে শুধু ঢাকাতেই মশা বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে বৃষ্টিতেই হরহামেশায় ডুবছে নগরী। এতে যেখানে সেখানে জমে থাকা পানি মশার দ্রুত বিস্তারে সহায়ক হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। তাই প্রশ্ন তৈরি হয়েছে, কতটা বিজ্ঞানসম্মত উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। প্রত্যেকটা ওয়ার্ডকে 10টি ভাগে ভাগ করে প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে কমিটি করতে হবে। এই কমিটির মধ্যে থাকবে ক্লিনার, আরেকজন ব্যক্তি থাকবে যে নাকি প্রত্যেক বাসাবাড়িতে গিয়ে গিয়ে নাগরিককে সম্পৃক্ত করবে কিভাবে সে নিজে মশা নিয়ন্ত্রণ করতে পারে। আর আরেকজন ব্যক্তি থাকবে যেখানে পরিবেশগত ব্যবস্থাপনা সম্ভব না, নাগরিককেও সম্পৃক্ত করা যাচ্ছে না, যেখানে কীটনাশক প্রয়োগ করতে হবে। আরেকজন ব্যক্তি থাকবে যে নাকি এইটাকে টোটাল মনিটর করবে, সিটি কর্পোরেশনকে রিপোর্ট করবে। ঢাকার 2 সিটির চলতি অর্থ বছরে মশা মারার বাজেট 152 কোটি 85 লাখ টাকা। এর মধ্যে উত্তরের 121 কোটি 84 লাখ আর দক্ষিণের 31 কোটি 1 লাখ টাকা। আর গত 12 বছরে ঢাকায় মশা মারার আয়োজনে খরচ হয়েছে 1200 কোটি টাকা। এ বাজেটের টাকা ব্যয় হয়েছে মশা নিয়ন্ত্রণের নানা যন্ত্রপাতি, কীটনাশক সহ আরও অনেক কাজে, যা মশক দমনের বিজ্ঞানভিত্তিক গবেষণায় গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে। সমন্বিত মশক ব্যবস্থাপনাটা আসলে কি যদি আমি বলি, প্রথম হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল, তৃতীয় হচ্ছে কীটনাশক বা কেমিক্যাল, চতুর্থ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা। এই 4টিকে একসঙ্গে করে আমরা যদি এটিকে বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারি, তখনই মশার নিয়ন্ত্রণ হবে। দিনের পর দিন ফগিং ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে ক্ষতির মুখে পড়ছে জীববৈচিত্র্য, সেই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য, বলছেন এ গবেষক। সিটি কর্পোরেশন যারা ফগিং করছে, এবং আমরা নিজেরাও বাসা বাড়িতে কিন্তু আমরা ফগিং করি, অনেকে প্রাইভেট প্রপার্টি নিজেরাই করে, সেখানে সঠিক মাত্রায় প্রয়োগ করছে কিনা, জনস্বার্থে যতটুকু নিয়ম রয়েছে কেউ যদি তার থেকে বেশি করে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিতে এবং মানুষের স্বাস্থ্যের প্রতি এটা একটা বিরূপ প্রতিক্রিয়া থাকবেই। আইন করে মশা নিধনে ফগিং নিষিদ্ধ করেছে বিভিন্ন দেশ, কমিয়ে আনা হয়েছে কীটনাশক প্রয়োগ। যদিও বাংলাদেশে এ চিত্র ভিন্ন। তাই অ্যাডিস নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনার পাশাপাশি সারা বছর জুড়েই মশক দমনে কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে আকৃষ্ট করতে এখন নির্মাণ হচ্ছে ব্রিজ আগের থেকে বেশি বাজেটে দৃষ্টিনন্দনভাবে, আর সাথে যুক্ত হচ্ছে চলন্ত সিঁড়ির সুবিধাও। তবে এত কিছুর পরেও আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই সেগুলো হয়ে যাচ্ছে ব্যবহারের অনুপযোগী। এবং পাশাপাশি ফুটওভার ব্রিজে ভবঘুরে আর মাদকসেবীদের আড্ডায় ঝুঁকিতে পারাপারকারীরা। বিশেষজ্ঞরা মনে করছেন এক্ষেত্রে ফুটওভার ব্রিজের রক্ষণাবেক্ষণে দরকার বিশেষ পদ্ধতি। রাব্বি হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ যাদের ভরসা, তাদের একজন আসমা খাতুন। তবে প্রতিদিনই তাকে ব্রিজে উঠতে হয় পা টিপে টিপে।
কারণ সিঁড়িগুলো ভাঙা। তবুও দুর্ঘটনার ঝুঁকি নিয়েই তাকে পার হতে হয়, না হলে 300 মিটারের মতো পথ পাড়ি দিতে হয় পরের ব্রিজের জন্য। এখান থেকে আসি খুব রিক্স, এখানে ভেঙে গেছে, এখান থেকে আসার রিক্স হয়ে যায়। আবার এখান থেকে যখন যাওয়া হয় দুই পাশে শুয়ে থাকে, মানে নেশা করে, এখানে বসে আমাদের যেতে অনেক ডিস্টার্ব হয়। পরিবাগের ফুটওভার ব্রিজ, যার সিঁড়িগুলো দেখে প্রথমেই যে কারোরই মনে হতে পারে এটি বোধহয় তার আয়ুষ্কাল শেষ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু আদতে তা নয়। প্রতিদিন এই ভাঙা সিঁড়িগুলোর উপর দিয়ে অসংখ্য পথচারী রাস্তা পারাপার করে থাকে। এটা দেখে স্পষ্ট যে এই ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের অভাবে রয়েছে। পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে আকৃষ্ট করতে এখন ব্রিজ নির্মাণ করা হচ্ছে আগের চেয়ে বেশি বাজেটে, দৃষ্টিনন্দন করে। এক একটি ফুটওভার ব্রিজ নির্মাণ ব্যয় হচ্ছে 50 লাখ থেকে 3 কোটি টাকা। আর চলন্ত সিঁড়িযুক্ত হলে বাজেটে যোগ হয় আরও 1 থেকে 1.5 কোটি টাকা। নির্মাণ ব্যয় এত বাজেটে রাখা হলেও পরে সঠিকভাবে তদারকি করছে না কর্তৃপক্ষ, করা হয় না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, যার কারণে অল্প দিনেই সিঁড়িগুলো ক্ষয় হয়ে যায়। সাথে বাড়তি ভোগান্তি যোগ করে সেতুর উপর ভবঘুরে মাদকসেবীদের আড্ডা আর ভ্রাম্যমাণ দোকানের পসরা। দেখেন এই জরাজুনের ভাঙ্গা রাস্তাটা, এটার ভিতর দিয়ে মানুষ যেতে তো অনেক ভয় করে, আমাদেরও অনেক ভয় করে। এখানের আগের যে পরিবেশটা ছিল ওই পরিবেশ এখন নাই। দ্বিতীয় হচ্ছে ফুটওভার ব্রিজটা অনেক নর্মাল হয়ে গেছে, যার কারণে যে কোনো সময় মানে ঝুঁকিতে ভেঙে যেতে পারে। রাতে যখন মা বোনেরা হাঁটাচলা করে, ওনারা তো আমাদের তখন নেশাগ্রস্ত, ওনাদের কোনো জ্ঞান থাকে না, ওনারা হুট করে কিছু একটা করে বসতেই পারে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে 47টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে 35টি ফুটওভার ব্রিজ। আর উত্তর সিটির 4টি ফুটওভার ব্রিজে আছে 8টি চলন্ত সিঁড়ি। দেশের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ নির্মিত হয় বনানীতে। নির্মাণকালে বলা হয়েছিল প্রতিদিন সিঁড়ি দুটো চলবে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা, থাকবে জেনারেটর ব্যবস্থাও। কিন্তু তেমন একটা সুফল পায়নি নগরবাসী। ব্রিজটির সিঁড়ি দুটো অধিকাংশ সময়ই থাকে অচল হয়ে, দীর্ঘদিন পরিষ্কার না করায় জমে আছে ময়লা আবর্জনা। এর মাঝখানে একবার শুনছিলাম যে চালু করবে, ঠিক করবে। এখান থেকে আরেকটা ফুটওভার ব্রিজ ওদিকে গেলে ওটা 500 মিটার অন্তত দূরে আছে। সো মানুষের পক্ষে আসলে সম্ভব না অফিস টাইমে, কারণ অনেকে এখানে যাতায়াত করে, এত দূর দিয়ে ঘুরে যাওয়া সম্ভব না। বিদেশগামী যাত্রী আর বয়স্ক নাগরিকদের চলাচলের সুবিধার্থে বিমানবন্দর স্টেশনেও নির্মিত হয় চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ, সেটিও দীর্ঘদিন ধরে অচল। বছরখানেক আগে আরও একটি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ উদ্বোধন হয় রাজধানীর ইসিবি চত্বরে। অল্প কিছুদিন চলার পর সেটিও বন্ধ হয়ে যায়। আমি তো খুব অসুস্থ, পায়ের ব্যথা, অনেক সময় দেখা যায় যে আমি এই সিঁড়িতে উঠার ভয়ে আমাকে কষ্ট করে রাস্তা দিয়ে পার হওয়া লাগে, কিন্তু এটা দেওয়ার কারণটা কি? কিন্তু এটা অফ থাকার কারণে অনেক মুরব্বীরা আছে যারা করতে পারে না, এই কারণে তারা এই রোড দিয়ে রিক্স হয়ে মানে একবারে রিক্সিভাবেই এখান দিয়ে পারাপার করছে। আলটিমেটলি সবসময় বন্ধ থাকে আর কি, যা আমাদের স্টুডেন্টদের জন্য আসা যাওয়া অনেক কষ্ট হয়। তো মাঝে মাঝে দেখা যায় অনেক শরীর খারাপ লাগলে আমরা রাস্তা পার হয়ে অনেকেই আসা যাওয়া করে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন ফুটওভার ব্রিজ একটি বিশেষ স্থাপনা, যার রক্ষণাবেক্ষণ করা দরকার বিশেষ পদ্ধতিতে। কিন্তু অযত্ন আর অবহেলার কারণে কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করেও তার কোনো সুফল পায়নি নগরবাসী। আমরা তৈরি করি, কিন্তু তৈরি করার ফলে দুটো পেশা, একটা মানসম্মত হয় না, অর্থাৎ সঠিক মানের জিনিসটা হয়তো আমরা ব্যবহার করি না, এবং দ্বিতীয়টি রক্ষণাবেক্ষণটাও করি না, ফলে খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায় বা সেই যে সেবার দেওয়ার জন্য ফুটওভার করা হচ্ছে সেটা আর কাজে লাগে না। তাই এ ধরনের এসকেলেটর বেস ফুটওভার ব্রিজ করার ক্ষেত্রে অবশ্যই রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটা বাজেট রাখতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার উত্তর সিটির মেয়র বলেন, এ ধরনের ফুটওভার ব্রিজ রক্ষণাবেক্ষণ করা জটিল কাজ। তাই সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান তার। আমার শুধু ফুটওভার ব্রিজ না, আমি কিন্তু লিফটের জন্য প্রভিশন রেখেছি, কিন্তু লিফটটা যে আমি লাগাবো এটা মেনটেনেন্স করবে কে? কারণ মেনটেনেন্স যদি এলাকাবাসী যদি না করে সিটির জন্য কিন্তু সম্ভব না। কিন্তু এটা কমিউনিটি দেখবে ফুটওভার ব্রিজ, কমিউনিটি দেখবে আমাদের স্কেলেটার, কমিউনিটি যদি আগায় আসে সব কিছু সম্ভব। ফুটওভার ব্রিজের মতো বিশেষ স্থাপনায় সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে কর্তৃপক্ষের আরও যত্নশীল হওয়ার প্রত্যাশা নগরবাসীর।
রাব্বি হোসেন, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবজি বাজারে দামের প্রভাব যেন পিছুই ছাড়ছে না। মৌসুমি থেকে 12 মাসে সবজি সবকিছুর দামই চওড়া। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার কৃষকদের উৎপাদিত সবজি সরাসরি বিক্রি হচ্ছে পাইকারদের কাছে। প্রকারভেদে সবজির দাম কমেছে, সেখানে 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। সিলেট ও কলাপাড়ার বাজারের দরদাম নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি ও জসিম পারভেজ। তবে শুরুতেই চলে যাব রাফি আপনার কাছে। রাফি, দাম নিয়ন্ত্রণ না হওয়ার পেছনের কারণ কি দেখছেন, আর সরবরাহ পরিস্থিতি বা কেমন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আসলে এই যে বাজারটা রয়েছে, এই বাজার থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, প্রান্তিক পর্যায়ে কৃষক থেকে এই যে ভোক্তা পর্যায়ে আসে, এখানে কয়েক ধাপে কিন্তু আসে এবং প্রত্যেক ধাপে কিন্তু ধীরে ধীরে বাজারের যে প্রত্যেকটি সবজির মূল্য সেটা কিন্তু চড়া হয়ে আসছে। আমরা গত কয়েক সপ্তাহে বাজার মনিটরিংয়ের যে অবস্থা দেখেছি অথবা বাজার পর্যবেক্ষণ করে যেটা দেখেছি, আসলে প্রত্যেকটি সবজির দাম কিন্তু এখন প্রায় 30 থেকে 60 টাকা বেশি অথবা 100 টাকা পর্যন্ত গিয়ে ছাড়িয়েছে এবং যারা পাইকারি বিক্রেতারা রয়েছেন তাদের একরকম মাথায় হাত বললেই চলে। আসলে এই যে সপ্তাহখানেক ধরে যে টানা এরকম এই যে দামের যে প্রভাব সেটা কিন্তু এখন পর্যন্ত কাটেনি এবং এই যে কাঁচামরিচের যে দামটা পাইকারি থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে গিয়েছে সেটা এখন কিছুটা কমলেও কিন্তু আসলে এই যে উঠানামার মধ্যে আছে সেটা কিন্তু এখনও বিরাজমান এবং এই যে ভোক্তা পর্যায়ে যাচ্ছে, ভোক্তা পর্যায় থেকে খুচরা পর্যায়ে যাচ্ছে, এরকম কিন্তু আসলে দামের যে প্রভাবটা সেটা কিন্তু এখনও কাটেনি এবং এই ঝিঙ্গা এখন বর্তমানে বাজার দর বিক্রি হচ্ছে 70 টাকা করে, যেটা আগের বাজার দর ছিল 30 থেকে 35 টাকা এবং চিচিঙ্গা যেটা বর্তমান বাজার দর 34 টাকা, সেটা 16 থেকে 18 টাকা বিক্রি হতো। ঢেঁড়স 45 থেকে 50 টাকা, বরবটি 110 টাকা, বেগুন 65 থেকে 70 টাকা, আলু 60 থেকে 70 টাকা, টমেটো 120 টাকা করে, গাজর 120 টাকা করে, কাঁচকলা কাঁদি প্রতি 350 টাকা করে বিক্রি হচ্ছে এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা, করলা প্রায় 45 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রায় বাজারের যে মূল্য যেটা রয়েছে প্রায় 30 থেকে 60 টাকার বেশি ব্যবধান অথবা সবজি ভেদে প্রায় 60 থেকে 100 টাকা পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে এবং খুচরা বাজারে গিয়ে যেটা দেখেছি তারা বলছেন যে আসলে আড়ত থেকে কিনেন যারা, আড়তে অনেকটাই দাম বেশি থাকে এবং এই যে ভ্রাম্যমাণ যারা রয়েছেন বিক্রেতারা তারা বলছেন যে আসলে ক্রেতারা এখন চাহিদা অনুযায়ী দামটা আসলে কম থাকে এবং এই যে বাইরে থেকে যে সবজিগুলো আসে বা সুনামগঞ্জ থেকে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যে সবজিগুলো আসে সেগুলোর দামও কিন্তু এখন বলা চলে যে বেশি বলা চলে এবং সরবরাহ কিছুটা কম দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সিলেটের সবজি বাজারে সরবরাহ থেকে স্থানীয় বাজারে উৎপাদনও কম রয়েছে, যার কারণে বাজার পরিস্থিতির দামের যে চওড়া প্রভাব সেটা কিন্তু এখনও রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের পাইকারি আড়ত থেকে সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রাফি। এবার আমি চলে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, যেমনটা জানছিলাম যে সেখানে কৃষকরা সরাসরি বিক্রি করতে পারছেন পাইকারদের কাছে তাদের সবজি, তো এতে করে বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, আর পাশাপাশি কৃষকরাই খুশি কিনা তাদের পণ্য সরাসরি বিক্রি করতে পেরে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক, আপনি জানেন যে পটুয়াখালী জেলার এই যে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নকে সবজির ইউনিয়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানকার 95% মানুষ তারা কিন্তু বাড়ির আঙিনা এবং জমিতে সবজির চাষাবাদ করে আসছে। তো এখন বর্ষা মৌসুমে কিন্তু সবজির উৎপাদন বেড়েছে, সে কারণে ভারী বর্ষায় কিছুটা বিঘ্নিত হলেও এখন সবজির সরবরাহ বাড়ছে এই পাখিমেরা পাইকারি কৃষকদের পাইকারি বাজারে। তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে আপনারা এখানে যে কৃষকরা যে সবজি নিয়ে আসেন এবং উপজেলার বিভিন্ন অঞ্চল এবং হাট বাজার থেকে পাইকাররা এসে এখান থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করে তারা নিজ নিজ হাটে গিয়ে বিক্রি করছেন। তো এখানে চাহিদা এবং সরবরাহ
দুটি সমন্বয় থাকাই কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে সবজির প্রকারভেদে 5 থেকে 20 টাকা দাম কমেছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার পাইকার এবং কৃষকরা। তো আপনার মাধ্যমে আরও জানিয়ে রাখি যে আজ এই বাজারে করলা প্রতি কেজি 15 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং ঝিঙা বিক্রি হচ্ছে 10 টাকা কমে 80 টাকা কেজি দরে, এবং পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা কমে 270 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজ, এবং মিষ্টি কুমড়ো প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা, এবং গাড়ি সেটি বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে, এবং মিনা তরকারি বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা কমে 65 থেকে 70 টাকা, এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। তো আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি যে এই কৃষকরা এতে অনেকটাই খুশি, কারণ তারা মাঠ থেকে সবজি কেটে এনে এখানে বিক্রি করে তারা আবার নগদ টাকা নিয়ে তারা আবার বাড়িতে ফিরছে এবং কাজে চলে যাচ্ছে। এই ছিল আমার কাছে সব শেষ। অনেক সিলেট ও পটুয়াখালীতে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাছিলেন সেখানকার সরবরাহ ও দরদামের সর্বশেষ। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। আমরা এবার জানব বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 117 টাকা, বিক্রয় মূল্য 118 টাকা। সিঙ্গাপুর ডলার ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 88 টাকা। ব্রিটিশ পাউন্ড 151 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 160 টাকা। ইউরোর ক্রয় মূল্য 125 টাকা, বিক্রয় মূল্য 131 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় মূল্য 21 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা। আর এদিকে সৌদি রিয়াল 31 টাকা 3 পয়সা ক্রয় মূল্যের বিপরীতে বিক্রয় মূল্য 31 টাকা 61 পয়সা। এছাড়া কুয়েতি দিনার 380 টাকা 40 পয়সার ক্রয় মূল্যের বিপরীতে বিক্রয় মূল্য 388 টাকা 27 পয়সা। আর চাইনিজ ইউয়ানের ক্রয় মূল্য 16 টাকা 3 পয়সা, বিক্রয় মূল্য 16 টাকা 33 পয়সা। কাতার রিয়ালের ক্রয় মূল্য 31 টাকা 91 পয়সা, বিপরীতে বিক্রয় মূল্য 32 টাকা 52 পয়সা। কানাডিয়ান ডলার ক্রয় মূল্য 83 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 88 টাকা। অস্ট্রেলিয়ান ডলারের ক্রয় মূল্য 72 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 78 টাকা 50 পয়সা। থাইবাত ক্রয় মূল্য 3 টাকা 21 পয়সা, বিপরীতে বিক্রয় মূল্য 3 টাকা 27 পয়সা। ভারতীয় রুপি ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা, বিপরীতে বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। আরব আমিরাতের দিরহাম 28 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রয় মূল্য 31 টাকা 50 পয়সা। এবার থাকছে বিভিন্ন পণ্যে মূল্যে ছাড়ের খবর। বাটা নির্ধারিত ফুটওয়্যারের উপর দিচ্ছে 50% মূল্য ছাড়। ইনফিনিটি মেগা মল নির্ধারিত পোশাকের উপর দিচ্ছে 60% মূল্য ছাড়। সেন্ট্রাল পার্ক নির্ধারিত পোশাকের উপরে 30 থেকে 70% মূল্য ছাড়। সারা লাইফস্টাইল নির্ধারিত পোশাকের উপর দিচ্ছে 30 থেকে 70% মূল্য ছাড়। পার্টেক্সের নির্ধারিত ফার্নিচারের উপরে থাকছে 12% মূল্য ছাড়। আর এদিকে হাতিমের নির্ধারিত ফার্নিচারের উপর থাকছে 6 থেকে 12% মূল্য ছাড়। ট্রান্সকম ডিজিটালে নির্ধারিত ইলেকট্রনিক্স পণ্যের উপরে থাকছে 2 থেকে 60% মূল্য ছাড়। ভীষণ.com নির্ধারিত ইলেকট্রনিক্স পণ্যের উপরে দিচ্ছে 10 থেকে 15% মূল্য ছাড়। দারাজ.com নির্ধারিত পণ্যের উপরে দিচ্ছে 3 থেকে 80% মূল্য ছাড়। monarchmart.com নির্ধারিত পণ্যের উপরে দিচ্ছে 2 থেকে 64% মূল্য ছাড়। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।